আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম সবাইকে আজকের পর্বে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি গতকালকে ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমার অনেক সময় প্রয়োজন হয়। সারা রাত লাগে একটা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং কমপ্লিট করতে। আমি চেষ্টা করব এখন থেকে আগামীতে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। গত 17 দিন আমি টানা একটা করে ভিডিও দিয়ে গেছি, তাই আশা করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করছি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে পাকশালী স্বৈরশাসন কায়েম এবং গণপ্রতিরোধ। কারা ছিলেন মুক্তিযোদ্ধা? ৭১-এর চেতনা, আশা, স্বপ্ন প্রতিটি মুক্তিযোদ্ধার অন্তরে ছিল জ্বলন্ত শিখার মতো। তারা সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের অনন্য অবদান রাখতে পারতেন। তারা পারতেন হারানো গর্ব এবং সম্মান ফিরিয়ে আনতে পুরো জাতির জন্য, ঠিক একইভাবে যেভাবে তারা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল হানাদার বাহিনীকে পরাজিত করে। যে আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে জান বাজি রেখে একদিন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সে স্বপ্ন আজও বেশিরভাগ মুক্তিযোদ্ধার বুকে তুষের আগুনের মতোই জ্বলছে। দেশের মঙ্গলের জন্য সুযোগ পেলে আজও তারা বিশেষ অবদান রাখতে উদগ্রীব। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার জনগণের সাথে সংঘবদ্ধ হয়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তারা। স্বাধীনতার মতো সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারেন স্বার্থপর জাতীয় বেঈমানদের পরাজিত করে। গড়ে তুলতে পারেন সত্যিকারের সোনার বাংলাদেশ। জাতিকে ফিরিয়ে দিতে পারেন তাদের হারানো মর্যাদা ও গৌরব। কারা এই মুক্তিযোদ্ধা? কি ছিল তাদের স্বপ্ন? কি হলো তাদের পরিণাম? তাদের বিরুদ্ধে কি চক্রান্ত করা হয়েছিল স্বাধীনতাোত্তর বাংলাদেশে? এই সমস্ত প্রশ্নের জবাব পাঠকদের কাছে তুলে ধরবার জন্যই মুক্তিযোদ্ধাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ১৯৭১ সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল তারা সবাই ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া জনগণের সন্তান। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়েরাই সেদিন দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে যোগ দেয়। এর পেছনে তাদের কোনো হিংস্বার্থ ছিল না, ছিল একটি মাত্র স্বপ্ন। হানাদারদের কবল থেকে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করতে হবে শোষণহীন, আত্মমর্যাদাশীল বাংলাদেশ। তাদের এই গভীর দেশপ্রেমী ছিল তাদের ত্যাগের উৎস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ ও প্রচণ্ড সাহসের ইতিহাস। তাদের সেই বীরত্ব ও ত্যাগের ফলেই স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের ও মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে। অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে তাদের দুর্বার কর্মক্ষমতা ও আত্মত্যাগের অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন, তবে তারা নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু তেমনটি হয়নি। তখনকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের অবিশ্বাসী করেছিল তা নয়, তাদের ওপর চালানো হলো নির্যাতনের স্টিম রোলার। একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ। নবচেতনায় জন্ম নিল একটি জাতি, কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এলো চরম বিপর্যয়। দরিদ্র, হতাশা, নৈরাজ্য, নীতিহীনতা, আদর্শের পরাজয় এবং মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ওপর অবজ্ঞা এবং লাঞ্ছনা। পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের ত্যাগ, তিতিক্ষা ও রক্তদানের প্রতি এমন অবমাননা এবং অসম্মান বোধহয় অন্য কোথাও দেখানো হয়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করল, তবুও ঘৃণ্য অতীতি আবার ফিরে এলো। মানুষের কাম্য জীবন ও সমাজ ব্যবস্থা কায়েম হলো না। জাতীয় পর্যায়ে বেঈমান ও শোষকের দলই ক্রমে দেশের কর্ণধার হয়ে বসল। মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকেই বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা বোঝায় না। মুক্তি বলতে বোঝায় সেই সমাজ যেখানে প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে আপন গর্বে, দাস বা ভিক্ষুকের মতো নয়।
মানুষ তখনই প্রকৃত অর্থে মুক্ত হয় যখন সে তার মেধা, প্রতিভা এবং কর্মক্ষমতা প্রকাশের সমান অধিকার লাভ করে, সুযোগ পায় তার নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের এবং নিজ প্রজ্ঞা ও দক্ষতা কাজে লাগিয়ে তার ভাগ্যের উন্নতি করার। আর্থিক ও সামাজিক অধিকারে বৈষম্য থাকলে মানুষ মুক্ত বলে বিবেচিত হতে পারে না। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে, দুবেলা ভাত পায় না, সে দেশের মানুষ মুক্ত কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এ ধরনের উচ্চবাক্য করা পরিহাস ছাড়া আর কিছুই নয়। অনেকেই বলেন ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি বলি, ভারতীয় বাহিনী কেন, তার সাথে রাশিয়ার সশস্ত্র বাহিনীও যদি যোগ দিত তাহলেও ৭১-এর যুদ্ধে তাদের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব হতো না। কারণ জয় পরাজয় নির্ভর করে জনগণের সমর্থনের ওপর। অল্প কিছু লোক এবং গোষ্ঠী ব্যতীত পূর্ব পাকিস্তানের সমগ্র জনসাধারণ মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়। কিন্তু এই জনগণকেই তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীনতোত্তর বাংলাদেশ সরকার। মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর ২-৩ দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো বন্ধ করে দেয়া হয়। প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে ৫০ টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানায় আওয়ামী লীগ সরকার। সরকার অঙ্গীকার করল মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই সার্টিফিকেট পাবে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে সরকার। পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও নেতাদের মাধ্যমে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে। যদিও এদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। যুদ্ধাপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে অনেক রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখিয়ে মুক্তিযোদ্ধা বনে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র। দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয়, বরং অভিন্ন শ্রেণী স্বার্থে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের মদত হাসিল করে নিজেদের হাত শক্তিশালী করতে। যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ২ লাখ, কিন্তু ১২ থেকে ২০ লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধাদের মাঝে ১১ জনই ভুয়া। অত্যন্ত সুনিশ্চিত পরিকল্পনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং স্বাধীনতা বিরোধী দালাল চক্রকে পুনর্বাসিত করার জন্যই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য কৃতিত্ব ও স্বীকৃতি পাবার আগেই হারিয়ে যায়। যুদ্ধ শেষ হবার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল তাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে। উপরোক্ত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পর মুহূর্ত থেকেই লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হত্যা, লাইসেন্স পারমিট বাজিতে মেতে ওঠে। ভারতীয় মরোয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানেও তারাই লিপ্ত হয়। কালোবাজারি এবং মজুতদারিদের এরাই প্রোটেকশন দিয়ে রাখে। পরিত্যক্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে দলীয় লুটপাটও করা হয় এই বিশেষ বাহিনীর যোগসাজশে। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে ক্ষমতাশীল দলের সহযোগিতায় যারা সর্বপ্রকার অসামাজিক কাজ এবং লুটপাট করেছিল তাদের পাপের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজও টানতে হচ্ছে। অসংখ্য মুক্তিযোদ্ধাকে বিনা কারণে প্রাণ দিতে হয়েছে স্বাধীন বাংলাদেশে। অনেক মুক্তিযোদ্ধাকে এখনও বিনা বিচারে কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে। সরকারের ক্ষমাপ্রাপ্ত লেলিয়ে দেয়া দালালরা ছাড়া পাওয়ার পর মুক্তিযোদ্ধাদের পেছনে লাগে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। দালালরা সবাই ছিল যার যার নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় প্রশাসন, থানা ইত্যাদির ওপর এদের প্রভাব ছিল অসীম।
স্বাধীন দেশের নতুন সরকার প্রশাসনিক কাঠামোর কোনো পরিবর্তন না করায় তাদের প্রভাবেও কোনো তারতম্য ঘটেনি। ফলে মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে ওঠে সঙ্গীন ও দুর্বিষহ। পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায়, জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সমস্ত দেশ এবং জাতি স্বাধীন হয়েছে, ওই সমস্ত সদ্য স্বাধীন দেশে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারাই অগ্রণী ভূমিকায় থেকেছেন। নীতি নির্ধারণ করা থেকে নীতি বাস্তবায়ন করার প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রেখেছেন, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু আমাদের বেলায় হলো ঠিক তার বিপরীত। যে চেতনা ও সংকল্প একটা মুক্তিযুদ্ধের সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলে, আমাদের ক্ষেত্রে তার প্রভাব ছিল গোড়া থেকেই। যুদ্ধের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, যুদ্ধটা ছিল আমাদের ওপর আরোপিত। 1971-এর 25শে মার্চ রাতে পাক বাহিনীর আচমকা আক্রমণের আগ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলগুলো এবং নেতারা সবাই রাজনৈতিক সমাধানের রাস্তায় খুঁজে পাবার চেষ্টা করছিলেন। এর ফলে যে কোনো মুক্তিযুদ্ধ সংগঠনের জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী যথা সশস্ত্র সংগ্রামের জন্য উপযুক্ত নীতি আদর্শ, সংগঠন, সামরিক প্রস্তুতি এবং বিচক্ষণ নেতৃত্ব এর প্রায় সবকটি ছিল অনুপস্থিত। ফলে যে নেতার নামে সংগ্রাম তিনি শুরুতেই ধরা দেন শত্রুর হাতে, আর তার সহযোগীরা নিরস্ত্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আশ্রয় নেয় প্রতিবেশী রাষ্ট্রে। প্রথমে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে উঠেছিল, সেটা ছিল প্রধানত আত্মরক্ষার তাগিদে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। তবে যারা এ ধরনের প্রতিরোধ গড়ে তোলে তাদের সাহস ও সংকল্প ছিল অকৃত্রিম। কিন্তু যুদ্ধটা যে আকস্মিক ছিল এবং সমগ্র জাতিকে সে আকস্মিক ঘটনার সঙ্গে পর্যায়ক্রমে জড়িত হয়ে পড়তে হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রহীন এই আকস্মিকতার একটা মহান যুদ্ধকে সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নেবার জন্য যে রাজনৈতিক আদর্শের প্রয়োজন, সে আদর্শ গড়ে ওঠার সুযোগ আমরা পাইনি। যুদ্ধের নেতৃত্ব যারা কবজা করে নেয় তাদেরও এটা কাম্য ছিল না। দেশের আপামর জনসাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের বিরোধিতা করার জন্যই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু জনগণের সে আশা পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না, কারণ সেটা হতো তাদের শ্রেণীস্বার্থের পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা প্রতারণার শিকারে পরিণত হয় মূলত এ কারণেই। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যুদ্ধে সহায়তা করেছেন তারা লক্ষ্যহীন ছিলেন না। মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের বিপুল অংশই ছিলেন অরাজনৈতিক ব্যক্তি। নিঃস্বার্থ দেশপ্রেম, মা বোন ও দেশবাসীর লাঞ্ছনার প্রতিশোধের আকাঙ্ক্ষায় তাদের উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে যোগ দিতে। অবশ্য আত্মরক্ষার তাগিদেও অনেকে যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন, তবে বেশিরভাগ লোকই স্বেচ্ছায় আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়ে এগিয়ে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কিশোর যুবক বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যুদ্ধ করে বিভিন্ন সেক্টরে। অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের দোসররা তাদের কর্মীদের নিয়ে ভারতের সহায়তায় নিজেদের নিজস্ব বাহিনী গঠন করে তাদের যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে তাদের অতি সযত্নে সংরক্ষিত করে রাখে স্বাধীনতা উত্তরকালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। প্রকৃতপক্ষে 9 মাসের আগাগোড়া যা যুদ্ধ করেছে তাদের অধিকাংশই ছিল অরাজনৈতিক সাধারণ ঘরের ছেলে মেয়ে। তারা ছিল সরল মনা, তাই যুদ্ধ শেষে বিনা দ্বিধায় তারা তাদের অস্ত্র জমা দিয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে অস্ত্রের দাপট, পারমিটবাজি, লুটতরাজ, হাইজ্যাক, গুম, খুন, ধর্ষণ ও অন্যান্য দুষ্কর্মে এসব নিবেদিত প্রাণত্যাগী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল খুবই সামান্য। রাজনৈতিক চেতনার অভাবে শক্তি থাকা সত্ত্বেও এরা সংগঠিত হতে পারেননি। বাংলাদেশের বিশাল জনসমুদ্র থেকে এসে তারা আবার জনসমুদ্রেই মিশে যায়। সদ্য স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে সুষম আর্থসামাজিক ব্যবস্থা কায়েম করার মতো শক্তি তাদের ছিল না।
এটা আঁচ করতে পেরেই আওয়ামী লীগ সরকার শঙ্কিত হয়ে পড়ে এবং দেশে ফিরে প্রথমেই মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। একই সাথে সুখী ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভাওতা দেয়। এভাবেই মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সমাজে সসম্মানে পুনর্বাসনের উদ্দেশ্যে 1972 সালের 13ই ফেব্রুয়ারি ঢাকায় ইস্কাটন লেডিস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয়। এই সংসদের আহ্বানে দ্রুত দেশের প্রতিটি থানায় এবং ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন গড়ে ওঠে। 15ই সেপ্টেম্বর 1972 সালে এই সংগঠনের প্রথম কাউন্সিল অধিবেশন হয় এবং ওই অধিবেশনে একটি গঠনতন্ত্র এবং জাতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। এই কমিটির লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশের তৎকালীন গণবিরোধী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বৈরী মনোভাবাপন্ন সরকার এবং ধোঁকাবাজির রাজনীতির হাতছানি মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়ায়। সরকারের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে কয়েকজন কাউন্সিল সদস্য সরকারি প্রচারণায় সংসদের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে সংসদকে আওয়ামী লীগ সরকারের লেজুরে পরিণত করার উদ্যোগ নেয়। জাতীয় নির্বাহী পরিষদের আয়ুষ্কাল শেষ হওয়া সত্ত্বেও নতুন নির্বাচনের বিধানকে আমল না দিয়ে 1975 সালের 28 ফেব্রুয়ারি ওই চক্র এক কোরাম সভায় গঠনতন্ত্রকে উপেক্ষা করে বৈধ জাতীয় নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করেন। ওই কমিটি পরে 1975 সালের মার্চ মাসের এক সভায় জনধিকৃত বাকশালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যোগদানের কথা ঘোষণা করে। সংসদের আদর্শ জলাঞ্জলি দিয়ে সংসদের গঠনতন্ত্রের অবমাননার দায়ে জনাব নঈম জাহাঙ্গীর ও কয়েকজন মুক্তিযোদ্ধা 75-এর মার্চ মাসেই ঢাকা মুন্সেফ কোর্টে ওই অবৈধ পরিষদ গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অসীম সাহসিকতার পরিচয় দেন। কোর্ট ইনজাংশন জারি করে অবৈধ পরিষদের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধ করে দেয়। ফলে সংসদ বাকশালের রাহুগ্রাস থেকে সামরিকভাবে বেঁচে যায়। ইনজাংশন জারি করলেও কোর্ট সরকারের রোষ এড়াবার জন্য তাৎক্ষণিকভাবে মামলার রায় প্রদান স্থগিত রাখে। ঐক্য প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। স্বৈরাচারী একনায়কত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয়তাবাদী এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ঐক্য ছিল অপরিহার্য, কিন্তু অনেক চেষ্টায়ও সেই ঐক্য অর্জন করা সম্ভব হয়নি। সরকারি দল ও তাদের পেটোয়া বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলগুলো তাদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। সর্বহারা পার্টি এবং জাসদের কর্মীরাই সরকার বিরোধিতায় মারাত্মকভাবে তৎপর। অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল সংগঠনগুলো তাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়েছে। জনগণ সাধারণভাবে আওয়ামী ঐক্যজোটের বিরুদ্ধে। ঐক্যজোটের স্বৈরাচারী নির্যাতনে জীবন ও জীবিকার তাগিদে সবাই দিশেহারা। জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, জাতীয় লীগ ইত্যাদি দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং তাদের গোপন সংগঠনগুলোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে লড়ছে। তাদের মধ্যে সরকার বিরোধিতার ব্যাপারে কয়েকটি বিষয়ে ঐক্যমত রয়েছে। জনগণও আজ পিছিয়ে নেই। তারাও আজ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু তারপরও কোনো একটি দলের পক্ষেই পর্যাপ্ত পরিমাণের শক্তি এবং প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে না সরকারি নিষ্পেষণের কারণে। ফলে জনগণ কোনো বিশেষ রাজনৈতিক দলের পেছনে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তারা এটাও লক্ষ্য করেছে যে বিরোধী দলগুলো মোটামুটিভাবে সরকার বিরোধী একই রকমের বক্তব্য রাখছে, একইভাবে সরকারের বিরোধিতা করছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে না।
দলগুলোর মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য না থাকায় এবং তাদের বক্তব্য এবং মতামতের মধ্যে একটা মৌলিক সাদৃশ্য দেখতে পাওয়ায় তারা চাইছিল সব বিরোধী দল এবং সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক। এ ব্যাপারে কিছু নির্দলীয় রাজনৈতিকভাবে সচেতন দেশপ্রেমিক ব্যক্তি নিজেরা উদ্যোগ নিয়েছিল ওই ধরনের একটা ঐক্য প্রচেষ্টার। লেখকেরও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল। বিরোধী দলগুলোর কোনোটাই সরকারের নির্যাতন এবং দমন নীতির মুখে এককভাবে দাঁড়াতে পারবে না, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। গণ আন্দোলন এবং সরকার বিরোধী সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে পর্যায়ক্রমে, এ ব্যাপারেও ঐক্যমত ছিল। এই দুটো মূল বিষয় ছিল ঐক্য প্রচেষ্টার ভিত্তি। বর্তমান পরিস্থিতিতে এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হতে না পারলে কারো পক্ষেই শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে না, বরং দলগুলোর বিলুপ্তি ঘটারই সমূহ সম্ভাবনা রয়েছে। এ বিষয়টিও পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাছাড়া সরকার যেভাবে দেশে প্রকাশ্য রাজনীতির পরিধি ক্রমান্বয়ে সংকুচিত করে আনছে, তাতে করে অচিরেই আগামীতে দেশে একদলীয় শাসনই প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিভিন্নভাবে সরকার বিরোধী কিছু করতে গেলে তাতে শক্তিক্ষয়ই ঘটবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। গোপনে বৈঠকের পর বৈঠক চলল। আলোচনাকালে বোঝা গেল ঐক্যের পক্ষে যারা তারা শীর্ষ নেতাদের জন্য তেমনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছিলেন না। সার কথা বুঝতে পারা যাচ্ছিল ঐক্যের পথে মূল বাধা নেতারা। আবিষ্কার করতে পারলাম এর কারণও রয়েছে অনেক। নেতৃত্বের কোন্দল, অতীতের তিক্ততা, অবিশ্বাস, নেতাদের বিভিন্ন দুর্বলতা এবং নীতিগত ভুলের জন্য অতীতের ব্যর্থতা, এসব জটিল সমস্যাগুলোর ঊর্ধ্বে ওঠার মতো মানসিকতা নেতাদের মাঝে নেই। তার উপর ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল ঐক্য প্রতিষ্ঠিত হলে নেতৃত্বের কোন পদে কে থাকবেন সেই প্রশ্নটি। নেতাদের সবাই যার যার হাতে 3.5 হাত, সবাই নিজেকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন। এ ধরনের মনোভাব এবং পরিস্থিতিতে কোনো ঐক্য গড়ে তোলা অসম্ভবই নয়, অবাস্তবও বটে। তাই আমরা সেই উদ্যোগ থেকে সরে দাঁড়াবো ভেবেছিলাম এক সময়, কিন্তু পরে সিদ্ধান্ত হলো ভেঙে পড়লে চলবে না, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। সব নেতাদের মধ্যে পারস্পরিক বিভেদ থাকলেও তাদের প্রত্যেকেই আমাদের আন্তরিকতার তারিফ করেছিলেন। পরিশেষে আমাদের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে একদিন কর্নেল আকবর এসে বললেন যে এদের নিয়ে কোনো ঐক্য গড়ে তোলা কিছুতেই সম্ভব নয়। বলেই তিনি কাজী জাফর, মেনন এবং রণ সিদ্ধান্ত নিয়েছেন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার। এ দলে আমাকে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের প্রস্তাব দিলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, এত তাড়াতাড়ি হতাশ হলে তো চলবে না, ঐক্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেখানে পুরনো দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের অস্তিত্বই বজিয়ে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে, সেখানে আরেকটি নতুন দল করে লাভটা কি হবে? এরপরও আপনারা দল করতে চান, ভালো কথা, তবে আমার জন্য এই মুহূর্তে নির্দলীয় থাকাটাই উচিত হবে বলে মনে করি। আপনাদের দলে যোগ না দিলেও সময় মতো আমরা সবাই একত্রিত হব কোনো বৃহত্তর স্বার্থে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর অল্প কয়েকদিন পরেই ইউনাইটেড পিপল পার্টি ইউপিপি আত্মপ্রকাশ করে। কর্নেল আকবর সেই পার্টিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। এরপরও আমাদের যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হলো শেখ ভ্রাতৃদ্বয়ের। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1974 সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যি এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে। দুই ভাইয়ের একই সাথে বিয়ে। শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লোভিয়ায় গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে, কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যানহার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লাহর নিজস্ব ইউনিট 2য় ইস্টবেঙ্গল রেজিমেন্টে, কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই।
বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়। মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহারকৃষ্ট, হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972 সালে কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খায়েশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে। কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ। বিয়ের ব্যাপারটা হয়তোবা ছোট, কিন্তু এ বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই। সিরাজ শিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল। ঢাকা তদানীন্তন পুলিশ সুপার মাহবুব সরল বিশ্বাসে বন্ধু হিসাবে আমাকে হুঁশিয়ার করে দিয়েছিল এবং বলেছিল সিরাজ শিকদার খুব শীঘ্রই ধরা পড়বে। 1974 সালের শেষের দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হলো আমারই ফুফাতো বোন গ্রুপ ক্যাপ্টেন কামাল উদ্দিনের কন্যা মুন্নির সাথে। এয়ারফোর্স মেসে রিসিপশনের ব্যবস্থা করা হয়েছিল। সেইখানে এসপি মাহবুব এক ফাঁকে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ডালিম, বন্ধু হিসাবে একটা কথা বলছি, কিছু মনে করিস না। ওর কথার ধরন দেখে বললাম, ভনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলতো। দেখ, আমি চাই না তোর কোনো বিপদ হোক। বন্ধু হিসাবে তোকে সাবধান হতে অনুরোধ করছি। বি কেয়ারফুল। কিছুদিনের মধ্যেই সিরাজ শিকদার ধরা পড়বে, এটা নিশ্চিত। কিন্তু আমি এ বিষয়ে মোটেও চিন্তিত নই। একজনকে জিজ্ঞাসাবাদের সময় যেটা আমাকে বিরক্ত করেছে, তার ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে তোর নামও উঠে এসেছে, এটা আমি নিশ্চিত। তার এক ক্লোজ কমান্ডারের নোটবুকে তোর নাম পাওয়া গেছে। কারো নোটবুকে আমার নাম পাওয়া গেলে আমি কি করতে পারি, প্রশ্ন করলাম আমি। আচ্ছা, আমি বলছি তুই যথেষ্ট পরিপক্ক। খুব সতর্কতা অবলম্বন কর। তোর চলাফেরা এবং তোর সাথে দেখা হওয়া লোকজনদের সম্পর্কে সতর্ক থাক। আমি এই বিষয়ে খুব সিরিয়াস, বুঝলি। আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে জানালো খাবার দেয়া হয়েছে। দুজনেই খাবারের টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম। যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে মাহবুব, আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে। সরকারের বিশেষ মহলের সুনজরে পড়ে গেছি, অতএব সাবধান, খুব সাবধান হতে হবে আমাকে। খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ শিকদার। এ কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারলো মাহবুব? তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ শিকদার ধরা পড়বে। নিশ্চয়ই তাই। তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলতো না। সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে। সাবধানের মায়ের নেই। পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেয়া হয়েছিল। জবাব পাওয়া গিয়েছিল তেমন কোনো আশঙ্কার কারণ নেই। মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়েনবি সার্কুলার রোডের ওপর আমাদের সানস ইন্টারন্যাশনালের অফিস। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিত্য নানা ধরনের লোক আসা যাওয়া করছে। বিভিন্ন ধরনের লোকজন আসতো আমাদের অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসতো জনতার স্রোতে মিশে। সে অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয়। কিন্তু যেটা ভাববার বিষয় সেটা হলো সর্বহারা পার্টির গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে, সেটাই আশঙ্কার বিষয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে, সে বিষয়ে কিন্তু মাহবুব কিছুই বলল না। তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি টার্গেটে পরিণত হয়েছি? বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। সবাই মত প্রকাশ করলো মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে দেখা ঠিক হবে না।
উপযুক্ত নিরাপত্তার সাথেই আমাকে চলাফেরা করতে হবে। তবে জীবনের স্বাভাবিকতাও বজিয়ে রাখা হবে। যে কোনো অস্বাভাবিক আচরণ সরকারি মহলে আরও সন্দিহান করে তুলবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পর্বটা আরও বড় করা যেত, কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি আমি কিছুটা অসুস্থ, সেই কারণে ভিডিওটা বড় করতে পারলাম না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন, যেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ প্রতিটি পর্বই দেখা খুব গুরুত্বপূর্ণ, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।